4R বলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এই 4R ফর্মুলাটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। 4R মানে কি? 4R মানে হচ্ছে আমার, আর মানে কি না, রাইট সোর্স, বুঝতে পারছেন? ভালো করে তাকান। রাইট সোর্স, রাইট টাইম, রাইট ডোজ আর রাইট প্লেস, অর্থাৎ সঠিক উৎস, সঠিক সময়, সঠিক মাত্রা, সঠিক জায়গা। ধরুন আমি একটা সার কিনলাম NPK 10-26-26 সার, বুঝতে পারলেন? তার মানে কি, এর তার সঠিক উৎসটা তাহলে কি হলো না, সঠিক উৎস হলো এটা গোমর কোম্পানির 10-26-26 সার, তাই তো? এইবারে প্রশ্ন হচ্ছে এই 10-26-26 সারটা আমাকে কত তারিখ দিতে হবে বা কোন সময় দিতে হবে, সঠিক সময়টা কত? কেউ দেখবেন ধান কাদা, যেদিন ধান রোয়া হচ্ছে তার 2 ঘন্টা আগে দিচ্ছে। কেউ বা দেখাবে সময় পায়নি বলে ধান রোয়া দেখবেন 2 দিন পরে প্রয়োগ করতেছে। হয় না, হয়নি? অনেক সময় সমস্যা হতেই পারে, কারণ অনেকের প্রচুর যাদের জমিন থাকে তারা কিন্তু একদিনে দিতে পারে না। তার মানে গেলে এটা হচ্ছে সঠিক সময়, সঠিক সময়টা আমাকে জানতে হবে। আর একটা কি বললাম না, সঠিক মাত্রা, অর্থাৎ কতটা পরিমাণ আমাকে সার প্রয়োগ করতে হবে একর প্রতি, বা আপনার হচ্ছে কাঠা প্রতি, বা বিঘা প্রতি, বা আপনার ডিসমেল প্রতি। আর হচ্ছে সঠিক জায়গা, অর্থাৎ আমি সারটা কীভাবে দেবো, শিকড়ের নিচে দেবো না ছড়িয়ে দেবো, না আপনার হচ্ছে ইউরিয়া স্প্রে করবো উপর দিয়ে, মানে ড্রোনের মাধ্যমে যেমন ইউরিয়া স্প্রে করছে, বিভিন্ন সার যে স্প্রে করছে। তার মানে এই জিনিসটা আমাকে জানা উচিত। এইবারে আমি ডিটেলসে বলছি। আমি যখনই সার কিনতে যাব, আমায় কিন্তু জানতে হবে যে আমার মার্কেটে অনেক ধরনের সার আছে, 10-26-26, আপনার 28-28-0 আছে, আপনার 20-20-13 আছে, 20-20-13। এই 13 মানে কেউ বলতে পারবেন? এই 13 মানে হচ্ছে সালফার। এই 20 মানে কি, নাইট্রোজেন 20, ফসফেট 20, পটাশ হচ্ছে 0, আর 13 হচ্ছে আপনার সালফার। তার মানে কি, এই যখন আপনি সারটা প্রয়োগ করতে যাবেন আপনাকে অতি অবশ্যই কিন্তু পটাশ আপনাকে দিতে হবে আলাদা হবে, যেটা আপনার মিউরেট অফ পটাশ বলা হয়। কারণ মিউরেট পটাশ এখানে 0, কিন্তু এই সারটা একটা লাভবান কি না, 13% সালফার। এই সালফার কিন্তু আমাদের যে গাছের পাতা, এই যে গাছের পাতা যে ক্লোরোফিল তৈরি হয়, এই ক্লোরোফিলে যেমন নাইট্রোজেন থাকে তেমন সালফারের ভূমিকা কিন্তু একটা আছে। এইবারে আপনি যদি এই 20-20-13 যদি প্রয়োগ করতে পারেন, কিন্তু সালফারটা আপনার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। এই যে অনেকে বলছেন যে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, সবসময় মনে রাখবেন যে গাছের পাতা যে হলদে হয়, ধরুন এইটা একটা গাছ, এই গাছের যদি উপরের দিকের পাতা হলদে হয় তাহলে ভাবতে হবে সালফার, আর নিচের দিকের পাতা যদি হয় তাহলে ভাবতে হবে একটা নাইট্রোজেনের অভাব। অর্থাৎ গাছের যে পাতা হলদে সেটা কিন্তু আমাদেরকে বিচার বিবেচনা দেখতে হবে জমিতে, অ্যাকচুয়ালি কোথায় গাছের কোন অংশে হলদে লাগছে। আপনারা দেখবেন যেমন ছোটো বাচ্চাকে রুগী নিয়ে যায় আপনার ডাক্তারের কাছে, তার মা যখন বাচ্চায় দিলে পেটের যন্ত্রণা হয়, যখন সে পেট টিপে দেখে না, দেখেনি ডান সাইডে না বাম সাইডে না মাঝে দেখে না, দেখেন। তার মানে কি, আমরা যে একজন কৃষক বন্ধু, এই জন্য বারবার একটাই প্রশ্ন করি না, যে কৃষক বন্ধুদের সবচেয়ে বড় জিনিস কি না, মাঠে যত পা ফেলাবে। যে কৃষক বন্ধু যত বেশি মাঠে যায় সে সব কিছু দেখতে পাচ্ছে, কি পাতার হলদে কোন সাইডে হয়ে যাচ্ছে, নিচেতে হয়ে যাচ্ছে না উপরে হয়ে যাচ্ছে, বা আপনার মাজরা পোকা কেটেছে কিনা, শোষক পোকা লেগেছে কিনা, তাই না? তার মানে আমাকে আগে তাহলে জানতে হবে সঠিক উৎসটা কি, ঠিক আছে? কারণ উৎস যদি না ঠিকঠাক জানতে পারি, এর মধ্যে কী অভাব আছে সেটা কিন্তু আমাকে জানতে পারবো না। এই জন্য বারবার একটাই কথা বলছি, সবসময় জমিতে কিন্তু একই গ্রেডের সার দেওয়া যাবে না। যে আমি বোরোতে ধরুন 10-26-26 দিয়ে করলাম, তাহলে আমনে আমি করবো 20-20-13 দিয়ে চাষ। সবসময় বোরো আমনে কিন্তু সারকে চেঞ্জ করুন। এই জন্য ডাক্তাররা যখন দেখেন না, যখন অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে, যখন 5-6 দিন জ্বর কমেনি, প্রথমে আপনাকে অ্যাজিথ্রোমাইসিন মারলো, তারপর আবার চেঞ্জ করে ক্যালভাম দিয়ে দিল। ক্যালভামে কী দেখেন না, পটাশিয়াম ক্যালভামেট থাকে, তাই না? তার মানে ডাক্তারও ওষুধ চেঞ্জ করতেছে অ্যান্টিবায়োটিক। সেই রকম আপনাকে কিন্তু যখনই আপনি চাষ করতে যাবেন বোরো আর আমনের ক্ষেত্রে, আপনাকে কিন্তু সার কিন্তু চেঞ্জ করতেই হবে। না হলে কি হবে, একটা সার যখন বারবার জমিতে দিচ্ছেন তখন একটা পুষ্টিমূল্য জমিতে অভাব হয়ে যাচ্ছে, বা ওই জমিতে দেখা পটাশের অভাব জমিতে লক্ষণ নেই, কিন্তু পটাশ আপনি বারবার বেশি দিচ্ছে, বুঝতে পারলেন? তাহলে পটাশ বেশি হয়ে যাচ্ছে, তার মানে পটাশের টক্সিসিটি মানে একটা বিষক্রিয়া তৈরি হয় মাটির মধ্যে, বুঝতে পারলেন? এইবারে আরেকটা আমরা যেটা ভুল করি, সঠিক সময় আমরা ঠিকঠাক দিতে পারি না। এই সঠিক সময় একটা কিন্তু গাছের ক্ষেত্রে উপযুক্ত। সঠিক সময় ডাক্তারও বলে না যে সঠিক সময় তুমি ওষুধটা খাও, বিফোর মিল আফটার মিল বলে না, বলেনি? অ্যাজিথ্রোমাইসিন বলে বিফোর মিল, আর অন্য অ্যান্টিবায়োটিক বলে আফটার মিল, বলে না, বলেন? সেই রকম সঠিক সময় হচ্ছে একটা বিশাল, এটা কিন্তু আমাদের কৃষক বন্ধুরা প্রায় এখন খুব মিস্টেক করে। কারণ সঠিক সময় বলে, ধরুন আমার গাছে ধান ফুলে গেছে মানে কি, আপনার শীষ, আপনার গাছের গোড়া গোল হয়ে যাবে, যাকে কাষ্ঠোর বলে, তাকে দেন, তাই না? তার মানে যদি শীষ বেরিয়ে যায় তারপরে কিন্তু আমাদের কিন্তু সার দিয়ে কিছু লাভ হবে না।
যা কিছু রাসায়নিক সার বলুন, জৈব সার বলুন, কিন্তু আপনাকে শীষ বেরোনোর আগে দিতে হবে, আপনার কাস্থর বেরোনোর আগে দিতে হবে। কারণ মায়ের পেট যদি 9 মাসে প্রেগনেন্ট হয়ে যায়, তাকে কিন্তু প্রথম সপ্তাহ থেকে যদি ওষুধ খাওয়ান, তার যতটা ভালো রেজাল্ট হবে 9 মাসে কি খাওয়ালে হবে? তার মানে গাছ গোল হয়ে যাওয়া মানে ওর শীষ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের পিআই স্টেজ হয়, পিআই মানে প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ। কখন হয় না, ধান রোয়া 30 দিনের পরে কিন্তু একটু ওই শীষের যে মাথাটা নুয়ে থাকে তো, দেখবেন কাটবেন না, বিলেট দিয়ে চিড়ে দেখবেন, এখানে গোড়া থেকে শীষ তৈরি হচ্ছে, হয় না হয়নি? তারপর হতে 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 গাছটা মোটা হয়, তারপর মুখটা বের করে না বের করেন। তার মানে কি আমাকে সবসময় সার প্রয়োগ করতে হবে একেবারে কিন্তু কাস্থর বেরোনোর আগে দিতে হবে। প্রথম হলো কাদা দিয়ে দিলেন, তার 18-20 দিনের প্রথম চাপান, আবার 30-35 দিনের পর সেকেন্ড চাপান, থার্ড চাপান হচ্ছে 45 দিনের মধ্যেই দিতে হবে। এবং লাস্ট চাপানে অতি অবশ্যই আপনাকে পটাশ দিতেই হবে। কারণ পটাশ সার হচ্ছে এমন একটি সার, এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছকে খাঁচি আট রাখে এবং পাতাকে দেখবেন খসখসে রাখে। খসখসে যত পাতা থাকবে তত হচ্ছে আমরা রোগ পোকা কামড়াতে পারবে না, বুঝতে? পাতা মোড়া পোকা, যে আমরা শ্যামা পোকা, এই শীতকালে শ্যামা পোকা আসে, এই দেখবেন ধানে যখন ফুল আসে শ্যামা পোকা আসে। তার মানে আপনার গাছকে খাঁচি আট রাখতে হবে, তার জন্য আপনাকে লাস্ট চাপান অতি অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে। এইবারে প্রশ্ন হচ্ছে সঠিক মাত্রা, 3R এর লাস্ট 3 নম্বর কি হচ্ছে না, সঠিক মাত্রা বা রাইট ডোজ। এইবারে প্রশ্ন হচ্ছে সঠিক মাত্রাটা কেন বলছি, এখন অনেক কৃষক বন্ধু দেখবেন যে অনেক মাত্রাতিরিক্ত সার ব্যবহার করে, মানে তার লাগবে হচ্ছে নাইট্রোজেনের, আমাদের মূলত একটা নাইট্রোজেনের ডোজ কত, মানে এনপিকে ডোজ কত, 120, 60, 60, এইটা হচ্ছে আমাদের ডোজ নাইট্রোজেন, ফসফেট, পটাশে, এটা হচ্ছে আপনার একর প্রতি ডোজ। কিন্তু দেখবেন কেউ 120 নাইট্রোজেনের জায়গায় দেখবেন 200 দিয়ে দিচ্ছে আপনার জমিতে। তাতে কি হবে না, বেশি দিলে কি হবে না, গাছের পাতা বেশি সবুজ হবে, আর গাছের পাতায় বেশি সবুজ হলে কি হবে না, গাছের পাতা যত লম্বাই বাড়বে নিচে ছায়া হবে, পাতা তো আর এরকম স্ট্রেন থাকবে না, পাতা শুয়ে যাবে। তার মানে সাকুলেন্ট যত বাড়বে তত ওখানে নিচে ছায়া হবে। তার মানে গাছের যত শিকড় এরিয়া যত গাছ ছায়া হবে, রোদ যত প্রবেশ করবে না তত কি হবে, ওখানে শোষক পোকা বাড়বে, বিভিন্ন রকম পোকার ডিম পাড়বে। তাহলে কি হবে না, আপনার জমিনের ওখানে পাতা নরম যত হবে তত পোকা বেশি কামড়াবে, তার মানে গাছ হেলে পড়বে। এই যে এখন যে যত চাষি বেশি নাইট্রোজেন দেয় দেখবেন তার গাছের দেখবেন হেলে পড়েছে, গাছ খাঁচি আনে, যাকে আমরা চাষির কথা বলি, ঠিক আছে? এই জন্য সবসময় একটাই কথা বলবো, আমন ধানে কিন্তু নাইট্রোজেন সার কিন্তু 5 বার ভেবে দিবেন, কারণ বৃষ্টি যত হবে তত কিন্তু নাইট্রোজেন কিন্তু মাটিতে যোগ হয়। টানা যদি 5-6 দিন বেশি এখন বৃষ্টি হচ্ছে, মাটিতে কিন্তু হালকা নাইট্রোজেন যোগ হচ্ছে, বুঝতে পারলেন? এইবারে হচ্ছে সঠিক জায়গা। সঠিক জায়গা মানে কি, আমাদের যে 3টে যে মূল সার নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তার মধ্যে এই যে ফসফেট সার কিন্তু অচলমান সার। এটা অচলমান মানে দেখবেন, অর্থাৎ যেটা বাংলায় যেটা বলতে যাচ্ছি, ফসফেট সার সবসময় গাছের শিকড় বরাবর দেওয়ার চেষ্টা করবে। কারণ ফসফেট সার দেখবেন আপনার মাটিতে দেওয়ার প্রায় 15-20 দিন পর গাছ খেতে পারে। আপনারা দেখবেন যারা শীতকালে যারা কপি বসাবেন, যারা বাঁধাকপি, ফুলকপি, ওলকপি চাষ করবেন, দেখবেন তারা ফসফেট সারকে দেখবেন শিকড়ে নিচে দেয়, যাকে মাদা বলে। সে দেখবেন সে মাটিতে মাদা সারটার মিশে তারপরে গাছটা লাগায়, ফসফেট সারকে কিন্তু দূরে দেয়নি। কারণ ফসফেট সার যদি বেশি দূরে দেন তাহলে কিন্তু গাছ সঠিক সময় পাবে না। কারণ গাছের শিকড়ের কিন্তু মূল হাতিয়ার হচ্ছে ফসফেট সার। গাছের যে যত বেশি ফসফেট দিবেন তার কিন্তু শিকড় মোটা হবে, লম্বা হবে, তার গাছ কিন্তু ভালো আপনার স্ট্রেংথ হবে, বুঝতে পারলেন? এই জন্য আমরা যতই আপনারা ওই দোকানে যান কি বায়োজাম দানা বিভিন্ন দানা কিনতে যান না, ওই প্যাকেটবন্দি, তার চেয়ে কিন্তু আপনার কিন্তু ফসফেট সার কিন্তু অনেক বেস্ট রেজাল্ট পাবে। কিন্তু ফসফেট সার কখন প্রয়োগ করতে হবে জানা দরকার। ফসফেট সার আপনাকে জমিন যেদিন ধান রুইবেন তার মিনিমাম 15 দিন আগে। কারণ কি বললাম না, ফসফেট সার মাটিতে দেওয়ার 15 দিন পর গাছ খেতে পারে। তাহলে আপনি ধান রোয়া যদি প্রথম 15 দিন আগে দিয়ে দিন, যেদিন আপনার প্রথম লাঙল হবে, যাকে প্রথম লাঙলের সময় আপনাকে দিয়ে দিতে হবে। ওই লাঙলে দিলেই কিন্তু ও মাটির সাথে বিক্রিয়া করে কিন্তু আপনার গাছের শিকড়ে চলে যেতে পারবে 15-20 দিন। কারণ আপনারা বলেন না যে ধান আজকে রুইলাম 20 দিনের মধ্যে গাছের কোনো গ্রোথ হয়নি, তা গাছের গ্রোথ কী করে হবে? আপনার গাছের গ্রোথ 20 দিন পর্যন্ত কোনো গাছ খাবারই খেতে পারছে না মাটি থেকে। যেটুকু খায় নাইট্রোজেন খায়, নাইট্রোজেন খেলে কী করে পাতা একটু সবুজ হয়ে যায় আর একটু গাছটা খাঁচি আঁটো হয় না। সেই জন্য আমি বারবার বলতেছি ফসফেট সার রোয়ার দিন দিলে কিচ্ছু লাভ হবে না, ফসফেট সার 1 মাস পরে নিতে পারে গাছ। এই জন্য দেখেন না গাছের শিকড় ভালো হয় না, বুঝতে পারলেন? আরেকটা কথা যে ফসফেট সার যখন দিবেন তখন কিন্তু আপনাকে জিঙ্ক কোনোভাবেই দেওয়া যাবে না একসাথে। কারণ জিঙ্ক আর ফসফেট হচ্ছে দুজন হচ্ছে শত্রু, মানে দুজনকে যদি একসাথে মাটিতে দিয়ে দেন ফসফেট আর জিঙ্ক সালফেট, তাহলে কিন্তু দুজনেই গাছের গোড়ায় যেতে পারবে, এও ওকে টানবে সেও ওকে টানবে। এই জন্য ফসফেট জিঙ্ক আপনাকে আলাদাভাবে প্রয়োগ করতে হবে। আর জিঙ্কের রেজাল্ট সবচেয়ে ভালো হয় যদি আপনি চিলেটেড জিঙ্ক, যেটা আমরা 12% হারে পাওয়া যায়, আমাদের অফিস থেকে যে দেওয়া হয়, এই জিঙ্ক যদি আপনি স্প্রে করতে পারেন প্রথম স্প্রে সবচেয়ে ভালো হতো যদি 20 তলার
7-8 দিন আগে দেওয়া যায়, মানে যেদিন ব্যান ভাঙবেন তার 7 দিন আগে দিয়ে দিতে হবে জিঙ্ক। আর যদি সেটা মিস করে যায় তাহলে আপনার প্রথম যে স্প্রে করবেন 25 দিনের মাথায় ধান রোয়া, তখন আপনাকে দিতেই হবে। দেখুন অনেকে ডগার দিকে পাতা সব হলদে হয়ে যাচ্ছে, দেখবেন আমিও মাঠে দেখলাম, সাঁতোয় গিয়েছিলাম বা মিয়া চোখে, দেখবেন গাছের পাতার উপরে সব পাতা হলদে হয়ে যাচ্ছে, বা ছোটো লাল লাল টিপ আছে দেখবেন একদম ডগার পাতার উপরে। এই জমিতে দুটো সমস্যা দেখে, একটা ওই জমির একটা পটাশ সারের সমস্যা আছে, পটাশের অভাব আছে, প্লাস জিঙ্কের অভাব আছে। এই দুটো কিন্তু আপনাকে অতি অবশ্যই দিতে হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, অতি অবশ্যই দেওয়া যায়, নাহলে কি